হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। কেমন আছো তোমরা? আজকে বেশ অনেক দিন পর কন্টিনিউ করার একটা সময় পেলাম এম লক্ষ্মীকান্ত সিরিজটা। তো তোমরা যদি আমার চ্যানেলের প্লেলিস্টে যাও, ইউ ক্যান অলরেডি ফাউন্ড দ্য প্লেলিস্ট রিগার্ডিং দ্য M. Laxmikanth book and the Indian polity. How to study the Indian polity is very important because Indian polity is such a subject that covers in every competitive examination, be it WBCS, railway, SSC or any other state level and the central level examination. তো আজকে আমরা যে পর্যন্ত এই সিরিজটাকে কন্টিনিউ করেছিলাম, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল রাইটসের আমরা টিল পার্ট 3 কন্টিনিউ করেছিলাম। সো যদি কেউ নতুন আজকের ভিডিওটা দেখে থাকো, প্লিজ রেফার দ্য প্লে লিস্ট অফ মাই চ্যানেল অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দ্য এন্টায়ার পলিটি সিরিজ থ্রু দ্য এম লক্ষ্মীকান্ত বুক। আজকের ভিডিওতে আমরা পার্ট 4 এবং আজকের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল রাইটস কভার করব। দেন উই উইল মুভ সাবসিকুয়েন্টলি টু দ্য ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড সো অন। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। এবং বিফোর মুভিং টু দ্য ক্লাস I would like to share one thing that পলিটির জন্য আমরা যে বইটা প্রেফার করছি আজকের ক্লাসের জন্য, দ্যাট ইজ দ্য এম লক্ষ্মীকান্ত বুক। এবং এম লক্ষ্মীকান্ত বুকের আর্টিকেল 1 থেকে আর্টিকেল 22 পর্যন্ত এন্টায়ারলি ডিটেলসে কভার করা হয়েছে। স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট করা হয়েছে, প্রিয়াম্বল কমপ্লিট করা হয়েছে। যদি কেউ নতুন থাকো তাহলে প্লিজ ওই সিরিজগুলোকে দেখো, দেন স্টার্ট ওয়াচিং দিস ভিডিও পার্ট 4 অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস আর্টিকেল 23। আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 এই দুটো এমন একটা ফান্ডামেন্টাল রাইটস যেটা কভার্স হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ এক্সপ্লয়টেশনের এগেনস্টে আমাদের যে অধিকার তাকেই বলা হয় যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। সেখানে আর্টিকেল 23 থেকে আমাদের কি পড়তে হবে? আর্টিকেল 23 কিন্তু প্রহিবিট করে কি? ট্রাফিকিং ইন হিউম্যান বিংস অ্যান্ড দ্য ফোর্স লেবার। সো হোপফুলি এটা ক্লিয়ার। ফোর্স লেবার এবং হিউম্যান বিংসের ট্রাফিকিংকে প্রতিরোধ করার যে আর্টিকেল, দ্যাট ইজ রিগার্ডিং দ্য আর্টিকেল 23। নাও ইফ উই ক্যান রিড দিস আর্টিকেল, দেন ইট সেজ দ্যাট ইট প্রহিবিটস দ্য ট্রাফিক ইন দ্য হিউম্যান বিংস, বেগার, ফোর্স লেবার অ্যান্ড আদার সিমিলার ফর্মস অফ দ্য ফোর্স লেবার। এটা কিন্তু পানিশেবল in accordance with the law, and this is very important. Now it protects the individual not only against the state but also against the private person. So jodi kono private person or an individual kono forced trafficking and human labor বা ফোর্স লেবার ইউজ করে, সেটি কিন্তু আর্টিকেল 23 দ্বারা কিন্তু প্রহিবিটেড আছে। তো এই জায়গাটা যাওয়ার পর আমাদের একটা ইম্পর্টেন্ট থিংস পড়তে হবে, যেটা হচ্ছে আর্টিকেল 23-কে রেগুলারাইজ করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য পার্লামেন্ট কিন্তু অলরেডি ইমোরাল ট্রাফিকিং বা ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956-এ পাস করেছিল। দিস ইজ ইম্পর্টেন্ট থিং। এছাড়া দেয়ার আর সেভারাল অ্যাক্টস প্রেজেন্ট ইন দ্য কান্ট্রি লাইক বন্ডেড লেবার সিস্টেম, Abolition Act 1976, Minimum Wage Act 1948, Contract Labor Act 1970, etc. and Equal Remuneration Act 1976 that talks about that প্রত্যেকের কিন্তু সেম পারিশ্রমিকের জন্য ইকুয়াল পে ফর দ্য ইকুয়াল ওয়েজ হওয়া দরকার। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। এর বাইরে কিন্তু আর কিছু আমাদের পড়ার দরকার নেই। মুভিং টু দ্য নেক্সট article, that is article 24 and comes under the ambit of right against exploitation. It says that Article 24 actually prohibits the employment of the children below the age of 14 years in any factory, mine or any other hazardous activity like construction or railway. অর্থাৎ 14 বছর বয়স হওয়া পর্যন্ত কোনো বাচ্চাকে বা শিশুকে হ্যাজার্ডাস কোনো অ্যাক্টিভিটি যেখানে কিন্তু তাকে এক্সপ্লয়টেশন করা হচ্ছে, এই ধরনের চান্স আছে, এই ধরনের কোনো ফ্যাক্টরিতে এমপ্লয়মেন্ট হিসাবে বা এমপ্লয় করা যাবে না। বাট ধরো তোমার বাড়ির একজন চাইল্ড, কিন্তু তাকে ধরো অনেক সময় দেখা যায় তাকে দিয়ে এমন কিছু কাজ করানো হচ্ছে, বাট দ্যাট ইজ ভেরি নেসেসারি ফর দ্য চাইল্ড ডেভেলপমেন্ট, সেটা কিন্তু একটা ইনোসেন্ট ওয়ার্কের আন্ডারে ধরা হচ্ছে। সো সেটাকে কিন্তু আমরা কখনোই চাইল্ড হ্যারাসমেন্ট বা চাইল্ড এমপ্লয়মেন্ট হিসেবে কনসিডার করবো না। দ্যাট ইজ ওয়াই দ্য লাইন ইজ রিটেন ইজ দ্যাট ইট ডাজন্ট প্রহিবিট দেয়ার এমপ্লয়মেন্ট ইন এনি হার্মলেস অর ইনোসেন্ট ওয়ার্ক। Now
What is the provisions in this regard? We have Child Labor Prohibition and the Regulation Act 1986. This is important, and also other several laws are present and working in our country to prohibit the child employment. Now, the very important point which is important for the aspect that এই যে একটা কমিশন ফর দ্য প্রোটেকশন অফ চাইল্ড রাইট অ্যাক্ট 2005, এই অ্যাক্টটার নাম আমাদের ইম্পর্টেন্ট বিকজ ইট ইজ রিলেটেড উইথ দ্য প্রোটেকশন গিভেন টু দ্য চাইল্ড অ্যান্ড সিকিউরিং দ্য চাইল্ড রাইট। নাও এটা যখন এনাক্টেড হয় এর পাশাপাশি কিন্তু স্ট্যাবলিশ হয় ন্যাশনাল কমিশন অ্যান্ড দ্য স্টেট কমিশন ফর দ্য প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অ্যান্ড চিলড্রেন্স কোর্ট ফর প্রোভাইডিং স্পিডি ট্রায়াল উইথ রেসপেক্ট টু দ্য অফেন্স এগেনস্ট দ্য চিলড্রেন অর এনি in case of the violation of the children's right. ঠিক, এরপর আমাদের আর বাকি কিছু পড়তে হবে না। উইল ফার্দার মুভিং টু দ্য নেক্সট পার্টিকুলার আর্টিকেল আন্ডার দ্য ফান্ডামেন্টাল রাইটস, সেটা হচ্ছে আর্টিকেল 25, 26, 27 and 28. These are the 4 articles যেখানে কিন্তু আমাদের আসছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। ওকে, তো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার। সেটা কি ধরনের অধিকার? আমরা যদি আর্টিকেল 25কে কভার করি সেখানে বলা হচ্ছে ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রি প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট। তোমরা মনে রাখবে 3P এর কথা, প্রফেস, প্র্যাকটিস, প্রোপাগেট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস কাইন্ড অফ টার্মিনোলজি? প্রথমত কনসাইন্স, কনসাইন্স মানে কিন্তু বিলিভ করা। ইউ ক্যান বিলিভ ইন এনি ফর্ম অফ ফেথ বা এনি ফর্ম অফ রিলিজিয়ান। তুমি যে কোনো, তুমি মেবি তুমি হিন্দু ধর্মকে বিশ্বাস করতে পারো, মেবি ইউ আর দ্য বিলিভার অফ দ্য মুসলিম ল অর দ্য মুসলিম রিলিজিয়ান, মেবি ইউ প্র্যাকটিস দ্য খ্রিশ্চান নর্মস অ্যান্ড খ্রিশ্চান রিলিজিয়ান। তো তোমার বিশ্বাস করার অধিকার আছে, তোমার বিবেক আছে, তুমি একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল পারসন, সো তোমার আছে কি ফ্রিডম অফ কনসাইন্স। নাও ফ্রি প্রফেশন, সো তুমি এটাকে কিন্তু প্রফেশন হিসাবে ইউজ করতে পারো, তুমি কিন্তু এটাকে প্র্যাকটিস করতে পারো এবং প্রোপাগেট করতে পারো। তুমি কিন্তু ধর্মীয় প্রচার, তুমি তোমার ধর্মের যে ভালো দিক বা তুমি তোমার ধর্মকে আরও মানুষের মধ্যে বিস্তার করার যে অধিকার সেটাকে কিন্তু অবশ্যই করতে পারো আন্ডার আর্টিকেল 25। সো আন্ডার 25 কি বলা হচ্ছে? আর্টিকেল 25, এভরি পারসন ইকুয়ালি এন্টাইটেল কি to freedom of conscience and right to freely profess, practice and propagate. Okay, clear? Now ফ্রিডম অফ কনসাইন্স, ফ্রিডম অফ কনসাইন্স মানে কি? তোমার কিন্তু ইনার ফ্রিডম আছে, আমি যেটা বললাম, যেহেতু তুমি কিন্তু চাইলে তুমি যেভাবে গড বা নেচার বা ন্যাচারাল ক্রিয়েশন যেভাবে হয়েছে, ইউনিভার্স কীভাবে তৈরি হয়েছে, এটাকে তুমি তোমার মতো করে ইন্ডিভিজুয়াল বিলিভ দিয়ে কিন্তু বিশ্বাস করতে পারো। নাও সেকেন্ড, রাইট টু প্রফেস, তোমার কিন্তু ইন্ডিভিজুয়ালি তুমি ডিক্লেয়ার করতে পারো যে ইউ বিলিভ ইন হুইচ রিলিজিয়ান, এটা কিন্তু তোমার আছে। তার মানে তোমার কিন্তু রাইট টু প্রফেস আছে, তুমি প্রিচ করতে পারো। ইয়েস, you can say that yes, I am the believer of the Hindu religion, yes, I am the believer of the Muslim faith বা Muslim religion, or maybe I practice the Christianity, or maybe I am belonging to the religion classifications of Jain, Buddhist, whatever. So তোমার কিন্তু প্রফেসের অধিকার আছে, দেন তুমি প্র্যাকটিস করতে পারো অ্যান্ড দেন তুমি প্রোপাগেট করতে পারো। প্রোপাগেট মানে কি? তুমি কিন্তু ট্রান্সমিশন করতে পারো তোমার রিলিজিয়াস বিলিফকে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং কামস আন্ডার আর্টিকেল 25, যেখানে ইন্ডিভিজুয়াল রিলিজিয়ান বিলিফের কথা কিন্তু বলা হচ্ছে। নাও এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, দিস লাইন অর দিস সেকশন খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন, বিকজ বলা হচ্ছে আন্ডার 25 এর আন্ডারে যে রিলিজিয়াস আমাদের ফ্রিডম আছে, লাইক রাইট টু কনসাইন্স, প্রফেস, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেট, দে আর সাবজেক্টেড টু 3 থিং, যেখানে কিন্তু স্টেট কিন্তু রেগুলেশন বা সেখানে কিন্তু স্টেট ইম্পোজ করতে পারে ব্যারিয়ার। কি কি সেই রাইট? পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ। হোপফুলি ক্লিয়ার, পাবলিক অর্ডার, মরালিটি অ্যান্ড হেলথ, এই 3টে গ্রাউন্ডে কিন্তু স্টেটের কাছে অধিকার আছে কি ফান্ডামেন্টাল রাইটকে কিন্তু রেস্ট্রিক্ট করার। ওকে, কামিং টু দ্য নেক্সট, আর্টিকেল 25-এ কিন্তু দুটো এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। প্রথমত বলা হয়েছে উইয়ারিং অ্যান্ড ক্যারিং দ্য কিরপান্স ইজ টু বি ইনক্লুডেড ইন দ্য প্রফেশন অফ শিখ রিলিজিয়ান, অ্যান্ড হিন্দুর মধ্যে কিন্তু কনসিডার করা হয় শিখ, জৈন এবং বুদ্ধিস্টদের। এই সেকশনটা থেকে WBCS এবং আদার স্টেট PCS অ্যান্ড UPSC-তে কিন্তু কোয়েশ্চেন ফ্রেম করা হয়েছে। সো বি সিরিয়াস অ্যাবাউট দিস 2 lines. Coming to the next article, Article 26, that deals about it deals not only about the individual belief but also the religious denomination. Like every religious denomination has the right to manage their religious affairs.
What is said in the Article 26? It is said that every religious denomination or any of its sections shall have the following rights. What are the following rights? Now, number 1, right to establish and maintain institution for religious and the charitable purposes. So তুমি কিন্তু তোমার যে রিলিজিয়াস ফেথ আছে, সাপোজ ধরো তুমি মস্ক আছে, তোমার কাছে গির্জা আছে, তোমার কাছে টেম্পলস আছে, সো এই যে রিলিজিয়াস ইনস্টিটিউশন এগুলো স্ট্যাবলিশ করার অধিকার কিন্তু সেই রিলিজিয়াস যে ফেথ আছে তার বিলিভারদের আছে। নেক্সট, রাইট টু ম্যানেজ ইটস ওন অ্যাফেয়ার্স। থার্ড কি আছে? রাইট টু ওন অ্যান্ড অ্যাকোয়ার মুভেবল অ্যান্ড ইমুভেবল প্রপার্টি। অ্যান্ড বিতে কি আছে? রাইট টু অ্যাডমিনিস্টার সাচ প্রপার্টি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। সো প্রত্যেকটা যে প্রপার্টি আছে, প্রত্যেকটা রিলিজিয়াস ইনস্টিটিউশনের আন্ডারে যে প্রপার্টি আছে সেটাকে কিন্তু আমরা ল ওয়াইজ ম্যানেজ করতে পারি। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং ইউ শুড লার্ন অর রিমেম্বার ফ্রম আর্টিকেল 25 and 26. Moving to the next article, that is Article 27, that tells about the taxation laws related with the religion. Now, freedom from taxation for promotion of a religion. It says that no person shall be compelled to pay any taxes for the promotion or the maintenance of any particular religion or religious denomination. অর্থাৎ কোনো ব্যক্তিকে কোনো পার্টিকুলার একটা রিলিজিয়ানকে ফলো করা বা তার প্র্যাকটিস করার জন্য কোনো রকম ট্যাক্স দিতে হবে না। তার মানে স্টেট, ধরো আমরা ধরে নিলাম স্টেট আর ইন্ডিভিজুয়াল মানুষ, তাহলে ইন্ডিভিজুয়াল মানুষ কিন্তু কোনো ট্যাক্স রিলিজিয়াস পারপাসের জন্য স্টেটকে প্রোভাইড করবে না। এবার দেখো, তার মানে বাই ডিফল্ট ধরা হচ্ছে স্টেটও কোনো পার্টিকুলার একটা রিলিজিয়াস ফেথের প্রোপাগেশনের জন্য বা সেই জিনিসটাকে বাড়ানোর জন্য ট্যাক্সের টাকা ইউজ করবে না। আমি কি বললাম? স্টেট কিন্তু কোনো একটা ইন্ডিভিজুয়াল, ধরো এ বি সি তিনটে রিলিজিয়ান আছে, ফর এক্সাম্পল হিন্দু, মুসলিম অ্যান্ড খ্রিশ্চান রিলিজিয়ান। এবার বলা হচ্ছে যে যখন ইন্ডিভিজুয়াল মানুষ কোনো ট্যাক্স স্টেটকে দেবে না, বাই ডিফল্ট স্টেটও ট্যাক্সের কোনো টাকা ইন্ডিভিজুয়াল মানুষের বা ইন্ডিভিজুয়াল রিলিজিয়াস ফেথকে দিতে পারে না। বাট স্টেট চাইলে, যদি চায়, সবাইকে কিন্তু ইকুয়ালি কোনো টাকা রিলিজিয়াস প্রোপাগেশন বা বিলিফের জন্য দিতে পারে। It is quite complicated, but if you read the line, then you can understand the thing. In other words, state should not spend public money, মানে ট্যাক্সের মানি কখনো ইউজ করতে পারবে না যেটা কিন্তু ট্যাক্সের দ্বারা কালেক্ট হয়েছে ফর দ্য প্রমোশন অ্যান্ড দ্য মেনটেনেন্স অফ এনি পার্টিকুলার রিলিজন। বাট বলা হয়েছে taxer money can be used for the promotion and the maintenance of all religion. Hopefully it is clear, because it shows the secular nature of our country, of our constitution, that provides that you can spend money যেটা ট্যাক্সের থেকে কালেক্টেড হয়েছে for the propagation and the promotion of every religion institution present in our country, but you can't discriminate one with respect to the other. So hopefully এটা clear. Now coming to the next article, Article 28, এটা বলা হচ্ছে freedom from attending the religious instruction. অর্থাৎ রিলিজিয়াস ইনস্ট্রাকশন কোথায় দেওয়া যাবে না? দ্য প্রাইম সেন্টার বা এপিটোম অফ দ্য কান্ট্রি, যেখানে কিন্তু এডুকেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউশন, যেটা ভেরি ইম্পর্টেন্ট, হোললি মেনটেন্ড আউট অফ দ্য স্টেট ফান্ড। অর্থাৎ স্টেটের টাকায় যে ইনস্টিটিউট চলছে, পাতি কথায় যেগুলোকে বলা হয় পিওরলি সরকারি স্কুল, সেই সমস্ত স্কুলে কিন্তু তোমরা কোনো ধরনের রিলিজিয়াস ইনস্ট্রাকশন দিতে পারবে না। আন্ডার আর্টিকেল 28 it is mentioned. However, the provisions shall not apply to an educational institute administered by the state but established under any endowment or trust requiring imparting the religious institution in such institution. অর্থাৎ we have some religious institution যেখানে কিন্তু তাদের আন্ডারে বা তাদের ট্রাস্টের আন্ডারে বা চ্যারিটেবল ফান্ডের আন্ডারে কোনো স্কুল অপারেট করছে, কিন্তু শুধু দেখা যাচ্ছে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ার দ্যাট ইজ ভেস্টেড অন দ্য স্টেট, এরকম এডুকেশনাল ইনস্টিটিউশনে কিন্তু রিলিজিয়াস ইনস্ট্রাকশন দেওয়া যায়। ফর অ্যান এক্সাম্পল মাদ্রাসাতে কিন্তু মুসলিম যে রিলিজিয়াস বিলিফ সেটাকে টু সাম এক্সটেন্ট প্রোভাইড করা হয়। সো দিস ইজ নট কামস আন্ডার, but this is not coming under the ambit of Article 28, but Article 20 is in only applies to those schools or those educational institutions that is wholly maintained out of the state fund. Okay, so
এরপর আমরা চলে আসবো আর্টিকেল 29, যেটা কিন্তু আমাদের চলে আসছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটের মধ্যে। আর্টিকেল 29 and 30 আর দ্য টু ইম্পর্টেন্ট রাইটস দ্যাট প্রোটেক্টস আওয়ার কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, মেনলি দ্য মাইনরিটি। মাইনরিটি কীভাবে হতে পারে? মাইনরিটি কিন্তু দুভাবে হতে পারে, দে আর রিলিজিয়াস মাইনরিটি অর আনাদার হ্যাভ দ্য কালচারাল মাইনরিটি অর দ্য লিঙ্গুইস্টিক মাইনরিটি, অর্থাৎ তাদের ল্যাঙ্গুয়েজ এমনই, তাদের সংখ্যা আমাদের দেশে কম, সো দে ক্যান বি রিগার্ডেড অ্যাজ মাইনর অলসো। সো মাইনরিটির ক্লাসিফিকেশন হতে পারে দু ধরনের, একটা হচ্ছে মেনলি তিন ধরনের, এক ধরনের হতে পারে রিলিজিয়াস মাইনরিটি, সেকেন্ড হতে পারে কালচারাল মাইনরিটি, অ্যান্ড থার্ড হতে পারে কিন্তু লিঙ্গুইস্টিক মাইনরিটি। সো আর্টিকেল 29 কিভাবে কভার করছে? আর্টিকেল 29 কিন্তু বলে এনি সেকশন অফ দ্য সিটিজেন, তারা কিন্তু যারা ইন্ডিয়ার একটা কোনো পার্টে রিসাইড করছে এবং তাদের মধ্যে যদি কোনো একটা ডিস্ট্রিক্ট ল্যাঙ্গুয়েজ থাকে, ইফ দে পজেস সাম কাইন্ড অফ স্ক্রিপ্ট অর কালচার, তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল কালচার অ্যান্ড স্ক্রিপ্ট, তারা কিন্তু মাইনরিটি হিসেবে কভার হবে এবং দে হ্যাভ দ্য রাইট to conserve the same, so they can preserve their language, they can preserve their script, culture, etc. সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে no citizen shall be denied admission into the educational institution maintained by the state or receiving aid out of the state fund on the ground of religion, race, caste and language। অর্থাৎ কোনো একটা লিঙ্গুইস্টিক মাইনরিটিকে এডুকেশনাল ইনস্টিটিউটে ভর্তি করা থেকে ডিনাই করা যাবে না অন দ্য গ্রাউন্ড দ্যাট তোমার ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা বেরিয়ার। সো ল্যাঙ্গুয়েজ, রেস, কাস্ট, রিলিজিয়ন ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ দ্য বেরিয়ার অর গ্রাউন্ড, যেখানে কিন্তু এডুকেশনাল অপরচুনিটি থেকে তাকে বঞ্চিত করা যাবে না। সো দিস ইজ অল অ্যাবাউট আর্টিকেল 29, আর কিন্তু আমাদের বাকি জায়গাটা করতে হবে না। মুভিং টু আর্টিকেল 30, আর্টিকেল 30 কিন্তু কি কভার করছে? আর্টিকেল 30 কিন্তু বলা হচ্ছে রাইট অফ দ্য মাইনরিটিস টু স্ট্যাবলিশ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট এডুকেশনাল ইনস্টিটিউশন। আর্টিকেল 30 কি বলা হচ্ছে? অল মাইনরিটিস, যারা কিন্তু রিলিজিয়াসও হতে পারে, লিঙ্গুইস্টিকও হতে পারে, অর্থাৎ তারা ধর্মীয়ভাবে মাইনর হতে পারে বা তারা ভাষাগতভাবে মাইনর হতে পারে, এরকম জায়গায় কিন্তু তাদের রাইট টু স্ট্যাবলিশমেন্টের অধিকার আছে এবং অ্যাডমিনিস্টার করার অধিকার আছে কি? এডুকেশনাল ইনস্টিটিউশন অফ দেয়ার চয়েস। সো হোপফুলি ক্লিয়ার হয়েছে, তারা কিন্তু নিজেদের চয়েস অনুযায়ী এডুকেশনাল ইনস্টিটিউটকে তৈরি এবং অ্যাডমিনিস্টার করতে পারবে। নেক্সট বলা হয়েছে কম্পেনসেশন অ্যামাউন্ট, অর্থাৎ ফিক্সড বাই দ্য স্টেট ফর দ্য কম্পালসারি অ্যাকুইজিশন অফ এনি প্রপার্টি অফ এ মাইনর educational institution shall not restrict or abrogate the right guaranteed to them. Very very important, like suppose একটা স্কুল আছে, মেনলি সেটা ধরো মাইনর স্কুল, বা তুমি সেটা মেবি রিলিজিয়াস মাইনরিটির জন্য হতে পারে বা লিঙ্গুইস্টিক মাইনরিটির জন্য হতে পারে। এবার এই স্কুলের যে ল্যান্ডটা সেটাকে গভর্নমেন্ট এভিক্ট করছে, বা সেই মানে এভিক্ট করা মানে সেটাকে ক্যাপচার করছে বা সেখানে কোনো অ্যাকুইজিশন করা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকুইজিশন করা, অ্যাকুইজিশন করছে এক্ষেত্রে, এবং সেখানে কিন্তু প্রপার কিন্তু কম্পালসারি কম্পেনসেশন কিন্তু যেটা ফিক্সড করা হচ্ছে স্টেট, সেটা কিন্তু প্রোভাইড করছে। এক্ষেত্রে ধরা হবে যে স্টেট কিন্তু কোনো রকম রাইটের ইনফ্রিঞ্জমেন্ট বা অ্যাব্রোগেট করছে না, অর্থাৎ স্কুলকে যদি প্রপার কম্পেনসেশন অ্যালাওয়েন্স দেওয়া হয় স্টেটের পক্ষ থেকে, স্টেট কিন্তু অ্যাকোয়ার করতে পারে সেই স্কুলের প্রপার্টিকে। ওকে, এই প্রভিশনটা অ্যাড করা হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। ক্লিয়ার? নাও আনাদার থিংস, এগুলো আমরা কোনোটা পড়বো না, আমরা একদম চলে যাব আর্টিকেল 32তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডি। রাইট টু কনস্টিটিউশনাল রেমিডি কিন্তু কি? এটা কিন্তু বলা হয়েছে যে এফেক্টিভ মেশিনারি একটা টু এনফোর্স অল আদার ফান্ডামেন্টাল রাইটস। রাইট, এই যে আর্টিকেল 32 এর মধ্যে যে রাইটগুলো আছে সেটা কিন্তু কোনো অ্যাগ্রিভড সিটিজেন যার কিন্তু ফান্ডামেন্টাল রাইটসকে এনফোর্স করার বা তার ফান্ডামেন্টাল রাইটসকে এনফোর্স করার প্রয়োজনীয়তা পড়ছে, দে ক্যান রিসর্ট টু দ্য আর্টিকেল 32 ফর দ্য এফেক্টিভ রেমেডি। এরপর আর্টিকেল 32 নিয়ে দেয়ার ইজ এ ভেরি পপুলার কোট গিভেন বাই ডক্টর বি.আর. আম্বেদকর। He said that Article 32 is an important article এবং তাকে কিন্তু মানে বলা হয়েছে very heart of it. It is the soul of the constitution and very heart of it. Okay, Article 32 কে বলা হচ্ছে very basic feature of the constitution এবং সেটাকে কিন্তু আমরা amend করে চেঞ্জ করে দিতে পারি না। Now, Article 32 empowers the Supreme Court to issue some writ jurisdiction. Okay, similarly, under Article 2226, although it is not a fundamental rights, but it confers certain powers to the High Court, যেখানে কিন্তু High Court কিন্তু particularly কি করতে পারে? High Court কিন্তু particularly
রিট জুরিসডিকশন ইস্যু করতে পারে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, 32 রিট জুরিসডিকশন অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল রাইটস এবং আর্টিকেল 226 কিন্তু হাইকোর্টের রিট জুরিসডিকশনের পাওয়ার। দেন উইল স্টাডি সাম হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট 5 টাইপস অফ দ্য রিট জুরিসডিকশন অ্যাভেলেবেল ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, আন্ডার আর্টিকেল 32 এবং আন্ডার আর্টিকেল 226 যেটা কিন্তু হাইকোর্টকে এম্পাওয়ার করে এবং 32 যেটা কিন্তু সুপ্রিম কোর্টকে এম্পাওয়ার করে, সেখানে কিন্তু আমাদের 5 টাইপের রিট জুরিসডিকশন আছে। হোয়াট আর দোজ 5 টাইপস অফ রিট জুরিসডিকশন? ফার্স্ট অফ অল হেবিস কর্পাস, ম্যান্ডেমাস, প্রহিবিশন, সার্সিওরারি এবং কিউ ওয়ারেন্টো। ওকে, এরপরে যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রিট জুরিসডিকশনকে হালকা করে দেখে নিতে হবে। প্রথমত হেবিস কর্পাস। হেবিস কর্পাস মানে দিস ইজ এ ল্যাটিন টার্ম হুইচ লিটারালি মিনস টু হ্যাভ দ্য বডি অফ। অর্থাৎ এখানে কিন্তু কোনো পার্টিকুলার কোর্ট কিন্তু জানতে চাইতে পারে যে কোন গ্রাউন্ডে একজন পার্সনকে ডিটেন করা হয়েছে বা আটকে রাখা হয়েছে। যদি কোর্ট মনে করে দেয়ার ইজ নো সুইটেবল গ্রাউন্ড ফর দ্য অ্যারেস্ট অর ডিটেনশন অফ এ পার্টিকুলার পার্সন, হি ক্যান ইস্যু দ্য হেবিস কর্পাস অ্যান্ড ক্যান মেক দ্য পার্সন ফ্রি। হলো, অর্থাৎ ইলিগাল ডিটেনশনকে আটকায় এই হেবিস কর্পাস। নেক্সট চলে আসছি ম্যান্ডেমাস। ম্যান্ডেমাস মানে কিন্তু উই কমান্ড। এখানে মানে কি, উই কমান্ড মানে আমি অর্ডার দিচ্ছি, তার মানে এটা কিন্তু কোর্টের দ্বারা পাবলিক অফিসিয়ালসকে অর্ডার দেওয়া হয়। কি অর্ডার দেওয়া হয়? তাকে কিন্তু বলা হয় টু পারফর্ম হিজ অফিসিয়াল ডিউটি দ্যাট হি হ্যাজ ফেলড অর রিফিউজ টু পারফর্ম। অর্থাৎ এখানে কিন্তু বলা হয় যে পার্টিকুলারলি যদি একজন ইন্ডিভিজুয়াল পাবলিক অফিসিয়ালস মানে পাবলিক অফিস যে হোল্ড করছে এনি সার্চ পারসন, যদি হি ফেলস টু পারফর্ম হিজ অফিসিয়াল ডিউটি, দেন কোর্ট ক্যান ইস্যু দ্য ম্যান্ডেমাস অ্যান্ড আস্ক দ্য পারসন টু পারফর্ম হিজ ডিউটিস। ওকে, এক্ষেত্রে কিন্তু পাবলিক বডি, কর্পোরেশন, ইনফেরিয়ার কোর্ট, ট্রিবিউনালস এবং গভর্নমেন্টের জন্য এই ধরনের ম্যান্ডেমাসকে কিন্তু ইস্যু করা যেতে পারে। নেক্সট প্রহিবিশন। প্রহিবিশন মানে কি? প্রহিবিট করা মানে কি? আটকানো, বাধা দেয়া, টু ফরবিট করা। এটা কিন্তু অনলি হায়ার কোর্ট ইস্যু করতে পারে। কাকে? লোয়ার কোর্ট বা ট্রাইব্যুনালসের জন্য। কিসের জন্য? তাদেরকে কিন্তু বলতে পারে বা বাধা দিতে পারে ফ্রম এক্সিডিং ইটস জুরিসডিকশন অর আসার্পিং এ জুরিসডিকশন দ্যাট ইট ডাজ নট পজেস। অর্থাৎ এমন কোনো একটা জায়গায় হস্তক্ষেপ না করা যেখানে তার জুরিসডিকশন নেই। ইন সাচ কেস হায়ার কোর্ট ক্যান ইস্যু দ্য প্রহিবিশন অ্যান্ড রেস্ট্রিক্ট দ্য পার্টিকুলার লোয়ার কোর্ট অর দ্য ট্রাইব্যুনাল টু এন্টার ইনটু দ্যাট সিনারিও। ওকে, এরপরে আমরা চলে আসবো সার্সিওরারি। সার্সিওরারি মানে কি? টু বি সার্টিফাইড অর টু বি ইনফর্ম। ইট মিনস কি? এখানে কিন্তু বলা হচ্ছে হায়ার কোর্ট লোয়ার কোর্টকে বা ট্রিবিউনালকে এই রিটকে ইস্যু করতে পারে, যেখানে কিন্তু তিনি বলতে পারেন টু ট্রান্সফার এ কেস পেন্ডিং উইথ দ্য লেটার টু ইটসেলফ। অর্থাৎ ধরো পার্টিকুলারলি লোয়ার কোর্টে প্রচুর দিন ধরে একটা কেস পেন্ডিং হয়ে আছে, দিয়ে হায়ার কোর্ট কিন্তু সার্সিওরারি রিট জুরিসডিকশন ইস্যু করে বলতে পারে তোমার কাছে পেন্ডিং হওয়া কেস, প্লিজ রেফার দোজ কেস টু মি, আই উইল সলভ দ্য কেস, দিস ক্যান বি দ্য সিনারিও। অর বলতে পারে যে তুমি যে অর্ডারটা দিয়েছো দ্যাট ইজ নট এমন একটা অর্ডার দ্যাট ইজ নট ভ্যালিড অর দ্যাট ইজ নট অ্যাকর্ডিং উইথ দ্য কনস্টিটিউশন, এবং সেটাকে ক্যান্সেল করার কথাও কিন্তু বলতে পারে বাই ইস্যুইং দিস কাইন্ড অফ সার্সিওরারি। নেক্সট কিউ ওয়ারেন্টো। কিউ ওয়ারেন্টো কি? কিউ ওয়ারেন্টো এমন একটা জিনিস যার মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, অর্থাৎ তুমি কোন অথরিটিতে এই কাজটা করতে পারো। এটার মানে হচ্ছে ধরো পার্টিকুলার একজন পাবলিক অফিসিয়ালস, আমি সাপোজ বলছি উই আর দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি বা গভর্নমেন্ট সার্ভেন্ট, তো আমরা যখন চাকরিটা পেয়েছি উই নিড টু প্রোভাইড সার্টেন কাইন্ড অফ ডকুমেন্ট যার মাধ্যমে আমরা আমাদের যে ক্লেম, যে আমরা পার্টিকুলার ধরো তোমরা WBCS এর জন্য অ্যাসপায়ার করছো, সো বেসিক ক্রাইটেরিয়া টু অ্যাপিয়ার ফর দ্য এক্সামিনেশন ইজ টু কমপ্লিট দ্য গ্র্যাজুয়েশন। সো তুমি যখন চাকরিটা পাচ্ছ ইউ হ্যাভ টু প্রোভাইড সার্টেন ডকুমেন্টস টু ভেরিফাই অর টু সিকিউর দ্য টু এনশিওর দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর গ্র্যাজুয়েশন। বাট ইন সাম কেসেস যদি কখনো মনে হয় যে তুমি যে ডকুমেন্টসটা দিয়েছো বা তুমি যে জিনিসটা দিয়েছো ইট ইজ নট লিগাল, তখন কিন্তু কোর্ট ইস্যু করতে পারে কিউ ওয়ারেন্টো, এবং সেখানে কিন্তু তোমার লিগালিটি অফ দ্য ক্লেমকে ভেরিফাই করা যেতে পারে বা এনকোয়ার করা যেতে পারে। হোপফুলি ক্লিয়ার। এবং সেখানে জেনারেলি এই ধরনের রিট কিউ ওয়ারেন্টো কিন্তু পাবলিক অফিসের জন্য ইউজ করা হয়, পাবলিক ক্যারেক্টারের কোনো স্ট্যাটিউটের জন্য ইউজ করা হয়, যেখানে কিন্তু ইললিগাল কোনো ক্লেমকে জাস্টিফাই করার জন্য বা সেখানে কোনো যদি অ্যানোমালিস থাকে, ইন দ্যাট সিনারিও কিউ ওয়ারেন্টো ইজ পাসড। So with this note
আমরা কিন্তু আর্টিকেল 32-কে কমপ্লিট করলাম। ভেরি স্মল থিংস আর লেফট। আর্টিকেল 33 এটা কি করে, এম্পাওয়ার করে পার্লামেন্টকে কি করতে, টু রেস্ট্রিক্ট অর অ্যাব্রোগেট সার্টেন ফান্ডামেন্টাল রাইটস টু দ্য মেম্বার্স অফ আর্ম ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সি এটসেট্রা। মানে বলা হচ্ছে আর্ম ফোর্স আর সার্টেন ফোর্সেস দে প্রোভাইড দ্য আটমোস্ট সিকিউরিটি ফর আওয়ার কান্ট্রি। তাদেরকে কিন্তু অনেক সময় বলা হয় তারা কিন্তু পাবলিকলি সব কিছু ডিসক্লোজ করতে পারে না, অর্থাৎ সেখানে কিন্তু তাদের সামটাইমস রাইট টু স্পিচ, রাইট টু ফ্রিডম, এগুলো কিন্তু টু সার্টেন এক্সটেন্ট ভায়োলেট হয়। বাট বলা হয়েছে যে for the safety, security and integrity of the country, Parliament can abrogate or restrict certain fundamental rights to the armed force member. For an example, তুমি যদি একজন public officials হও, you can disclose the very secret information to the in the public domain openly. So you have certain rules and you are subjected to follow the rules. So this is also related with the Article 33 and especially it is related with the armed force. Now Article 34 is related with the martial law. বলা হয়েছে যে কোনো একটা জায়গায় যদি মার্শাল ল ইনফোর্স থাকে সেই জায়গায় কিন্তু পার্টিকুলারলি এম্পাওয়ার করা হচ্ছে পার্লামেন্টকে, যে পার্লামেন্ট কিন্তু কোনো গভর্নমেন্ট সার্ভেন্টকে বা কোনো পার্সনকে ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য কোনো সময় যদি ফান্ডামেন্টাল রাইটস কোনো ইন্ডিভিজুয়ালের ভায়োলেট হয়ে থাকে সেটাকে কিন্তু গভর্নমেন্টের যে সার্ভেন্টরা তারা তার জন্য লায়েবেল থাকবে না। অর্থাৎ ইনডেমনিফাই করা মানে কি তাকে মুকুব করে দেওয়া হয়। অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু চাইলে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট বা কোনো আদার পারসনস যিনি কিন্তু কোনো একটা জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য এমপ্লয়েড ছিলেন বা ডিপ্লয়েড ছিলেন, সেরকম এরিয়া যেখানে মার্শাল ল ইনফোর্স ছিল সেই জায়গায় যদি তাকে এমন কোনো একটা অ্যাক্টিভিটি করতে হয় যেক্ষেত্রে কিন্তু তার মানে ইট ইজ সাপোজ দ্যাট তার কিন্তু অ্যাক্টিভিটি ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করছে, ইন দ্যাট সিনারিও অলসো গভর্নমেন্ট or the parliament can indemnify the government service. So this is the article 34. এরপরে আমাদের বেশি কিছু আর পড়ার দরকার নেই। অ্যান্ড আর্টিকেল 35 ইজ দ্য লাস্ট আর্টিকেল, যেখানে বলা হয় যে ফান্ডামেন্টাল রাইটসকে এনফোর্স করার জন্য কোনো যদি ল তৈরি করতে হয় সেই ল তৈরি করার ক্ষমতা কিন্তু পার্লামেন্টের কাছে আছে। সো স্টেট লেজিসলেচার কান্ট হ্যাভ দ্য পাওয়ার টু ফর্মুলেট ল উইথ রেসপেক্ট টু implementation of the fundamental rights, but it is solely vested on the parliament under article 35 itself, which is also the fundamental rights, যার মাধ্যমে কিন্তু parliament time to time to enforce the fundamental rights can bring the law in our country. So with this note we have completed the fundamental rights. Another things which is present in the book, it is not very necessary to be read, আর বাকি জায়গাগুলো আমরা কিন্তু মোটামুটি holistically complete করলাম আজকে। If anyone is new and watching this video, I will suggest that please complete the entire fundamental rights video starting from part 1 and the part 4. So thank you for watching. Next day আমরা DPSP বা Directive Principle of the State Policy কে continue করব।